প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিতা, তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের বিষয় ভূগোল। আর ভূগোল নিয়ে আলোচনা করছে বালুরঘাটের স্বনামধন্য ভূগোল শিক্ষক সম্বিত কুমার ফণি স্যার। তোমরা সবাই সম্বিত স্যারকে চেনো। তো স্যার আজকে তোমাদের যে তৃতীয় অধ্যায় পড়ানো শুরু করেছিল, প্রথম ভাগটা পড়ানো হয়ে গিয়েছিল, আজকে তার দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করবে। তোমরা সমস্ত ভিডিওটি মন দিয়ে শোনো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, শেয়ার করবে বন্ধুদের মাঝখানে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। নমস্কার, আমি সম্বিত কুমার ফণি, ভূগোল বিষয়ের সহশিক্ষক, বালুরঘাট কাদিমপুর উচ্চ বিদ্যালয়। তোমরা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এই ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে। এর আগের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, ক্ষয়চক্রের প্রথম ভাগটা আলোচনা করেছিলাম, অর্থাৎ ক্ষয়চক্রের প্রক্রিয়া এবং স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি এর দ্বিতীয় পর্যায়ে ক্লাস নেব, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যেটা আছে মরু ক্ষয়চক্র এবং তার সাথে পুনর্জীবন লাভ ও পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো এখন আমরা শুরু করছি সেই ক্লাস। প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের যে ভূগোল বিষয়ে যে ক্লাসটি নেব তার বিষয় হচ্ছে ক্ষয়চক্র। তো ক্ষয়চক্রের এটা দ্বিতীয় ফেজ, দ্বিতীয় পর্যায়। এর আগের ভিডিওতে তোমরা হয়তো ক্ষয়চক্রের প্রথম ভাগটা পেয়েছো, যেটা ক্ষয়চক্রের কর্মপদ্ধতি, প্রধানত স্বাভাবিক ক্ষয়চক্রের উপরে আলোচনা হয়েছিল, তার সাথে ক্ষয়চক্রের কিছু বাধা, এগুলো নিয়ে। এবার ক্ষয়চক্র ওই চ্যাপ্টারের দ্বিতীয় পর্যায়, অর্থাৎ মরু ক্ষয়চক্র। আর তার পরবর্তীতে আমরা পুনর্জীবন লাভ, তার থেকে সংশ্লিষ্ট ভূমিরূপ, সেটাও আলোচনার মধ্যে আসবে। তো সেই জন্য আমরা এখন শুরু করছি তাহলে এই মরু ক্ষয়চক্র। তোমরা মনোযোগ দাও, আমার ক্লাসটি তোমাদের ভালো লাগলে তোমরা বলবে। তো মরু ক্ষয়চক্র। ক্ষয়চক্র যখন শুরু করা হয়েছিল, তোমরা হয়তো অবগত আছো যে ক্ষয়চক্রে আমাদের সিলেবাস অনুযায়ী দুটো অঞ্চলের ক্ষয়চক্র নিয়ে আলোচনা আছে। এটা স্বাভাবিক ক্ষয়চক্র, যা প্রধানত জলের কাজ বা নদীর কাজের দ্বারা, যেটা প্রথম পর্যায়ে আলোচনা হয়েছে। আর আরেকটি হচ্ছে শুষ্ক অঞ্চলের, অর্থাৎ মরু অঞ্চলের ক্ষয়চক্র। তো সেক্ষেত্রে এখন মরু ক্ষয়চক্র নিয়ে আলোচনা হবে, কিন্তু এর বাইরেও যেমন সমুদ্র তরঙ্গের ক্ষয়চক্র, হিমবাহের ক্ষয়চক্র, এগুলো হয়ে থাকে। কার্স্ট অঞ্চলে ভৌম জলের ক্ষয়চক্র। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী যেহেতু আমাদের চলতে হচ্ছে, সেই জন্য তোমাদের এই মরু ক্ষয়চক্র বিষয়টি নিয়ে আলোচনা করছে। তো মরু ক্ষয়চক্র ডেভিস এটা তার কিছুদিন পরে, প্রথমে যেমন হচ্ছে 1899 সালে তিনি স্বাভাবিক ক্ষয়চক্র নিয়ে আলোকপাত করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি মরু ক্ষয়চক্র নিয়ে তিনি আবার আলোকপাত করেন। অর্থাৎ আমেরিকার দক্ষিণ পশ্চিম দিকে যে বিস্তৃত শুষ্ক মরু অঞ্চল আছে, সেখানে কিছু স্টাডি করতে গিয়ে তিনি তার অর্থাৎ আলোচনায় তিনি নিয়ে আসেন এই ক্ষয়চক্রের বিষয়টিকে। তো এক্ষেত্রেও আমরা যেমন ক্ষয়চক্রের প্রধান বিষয়গুলো আগে পেয়েছি, সুতরাং ওগুলোতে আলোচনা যাচ্ছে না, তোমরা আগের ভিডিওতে পেয়েছো। তো এখানে সরাসরি আমরা মরু অঞ্চলে ক্ষয়চক্রে প্রবেশ করছি। ক্ষয়চক্রের উনি যেটা বলেছিলেন যে একটা ক্ষয়চক্র মানুষের জীবন ইতিহাসের সাথে তুলনীয়। মানুষের জীবন ইতিহাসটা যেমন হচ্ছে যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থায়, এই তিনটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হয়, তেমনই হচ্ছে ভূমিরূপের যে বিবর্তন, সেটাও ক্ষয়চক্র হিসেবে ওই তিনটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হয়। তাই এখানেও তা ব্যতিক্রম হবে না।
অর্থাৎ মরু ক্ষয়চক্র তেমনি হচ্ছে যৌবন অবস্থা, পরিণত অবস্থা আর বার্ধক্য অবস্থায় এই যে ক্রমিক পর্যায়ের মাধ্যমে যে মরু অঞ্চলের ভূমিরূপের বিবর্তন ঘটে সেটা এখানে আলোচনা উঠে আসবে। তো তার আগে আমি একটু বলছি, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে তিনি এখানে আরেকটি পর্যায়ে বলেছেন, অর্থাৎ ক্ষয়চক্র শুরুতে অর্থাৎ যৌবন অবস্থার আগে এই প্রাথমিক পর্যায়ে কি ঘটনা ঘটবে বা কি কি হওয়া উচিত বা শর্ত সাপেক্ষে যেটা বলা হয় কি কি ভূমিরূপের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই ক্ষয়চক্রটা হতে পারে। তো উনি বলেছেন মরু অঞ্চলে একটি পর্বত বেষ্টিত এরকম অববাহিকা অঞ্চল থাকবে, মানে চারদিকে ছোট ছোট পাহাড় টিলা এগুলো হচ্ছে ঘেরা থাকে, আর মাঝখানে একটা অবনমিত নিচু অঞ্চল, এটাকে বলে পর্বত বেষ্টিত একটা অববাহিকা উপত্যকা অঞ্চল এরকম থাকবে। আর এইখান থেকে বিভিন্ন নদীর উৎপত্তি ঘটবে, নদীগুলো তো ঢাল অনুসারে যাবে, যেদিকে নদীর ঢাল সেইভাবে এদিকেও যেতে পারে, মাঝে আবার অন্য ছোট ছোট টিলা বা পাহাড় থাকতে পারে, তো সেই অনুযায়ী যাবে। তাহলে এই অঞ্চলের মধ্যে চারদিকে যে পর্বত আর তার মাঝখানে নিচু অংশ, স্বাভাবিকভাবেই এই অবনমিত অংশটাই হচ্ছে সেইখানে গিয়ে নদীগুলো গিয়ে তার শেষ পর্যায়ে শেষ যে সীমাটা সেইখানেই তোমার পরিলক্ষিত হবে। অর্থাৎ এই নদীগুলো যেখানে প্রবাহ ঘটবে তার ঢাল অনুসারে প্রবাহিত হবে, সেগুলো গিয়ে অবনমিত বা নিচু অংশ গিয়ে নদীগুলো তার প্রবাহ পথটা শেষ করবে। যেহেতু এখানে সমুদ্র ভাব বা কিছু বলা হচ্ছে না, অর্থাৎ এটাই হচ্ছে নদীগুলোর ক্ষয়কার্যের শেষ সীমা, সেটা আমি আসবো পরে। তো প্রতিটি আলাদা আলাদা নদী উৎপত্তি লাভ করবে, তারা ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হবে এবং গিয়ে এইখানে গিয়ে নদীগুলো তার প্রবাহ পথটা শেষ হবে। সেই জন্য এখানে এই পুরো অঞ্চলটা জুড়ে, যেটা তোমরা পরবর্তীতে আবার পাবে, একটা জল নির্গম প্রণালী। জল নির্গম প্রণালীটা কিরকম? বিভিন্ন নদী উপনদী শাখা নদী মিলে যে নদীর নকশা তৈরি করে, একটা প্যাটার্ন তৈরি করে, একটা ছাঁচ, সেটাকে বলে জল নির্গম প্রণালী। অনেক ধরনের জল নির্গম প্রণালী আছে, আমি বললাম এরপরে জল নির্গম প্রণালী তোমাদের যখন পরে একটি চ্যাপ্টার আছে সেখানে তোমরা আলোচনায় পাবে। তো এখানে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে, যে নকশাটা গড়ে ওঠে, তাকে বলা হয় কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। অর্থাৎ বিভিন্ন দিক থেকে নদীগুলো আসছে, একটা নির্দিষ্ট অংশে গিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ এই পর্বতে বিভিন্ন ঢাল অনুসারে নদীগুলো প্রবাহিত হচ্ছে, কিন্তু নদীগুলোর মূল ঢালটা এই মাঝখানে নিচু অংশের দিকে, এবং সেখানে এসে গিয়ে নদীগুলো শেষ হচ্ছে। তো ওখানে বিভিন্ন জলধারা, মরু অঞ্চল বৃষ্টি এমনিতে কম হয়, কিন্তু যখন বৃষ্টি হয় তখন বেশ খরস্রোতী হয় বা জলের পরিপূর্ণ থাকে, ছোট ছোট নদী খাতগুলো তখন জলে পূর্ণ থাকে, বাকি সময় তো জল থাকে না। তো সেই জলধারাগুলোই পরে খাত রূপে প্রবাহিত, খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি হয়, এবং সেই নদীগুলো গিয়ে বা সেই জলধারাগুলো গিয়ে মাঝখানে নিচু অংশে গিয়ে জল সঞ্চয় করে। তাহলে কি হলো, চারদিক থেকে যে নদীগুলো আসছে গিয়ে মাঝখানে একটা নির্দিষ্ট অংশে গিয়ে সেই জলের সঞ্চয় ঘটাচ্ছে। তো সেইখানে এই ধরনের জল নিগম প্রণালীকে বলা হয় কেন্দ্রমুখী জল নিগম প্রণালী। অর্থাৎ চারদিক থেকে জলধারা এসে, আর তার কেন্দ্রীয় অংশ হচ্ছে এটা, যেখানে এসে এই নদীগুলো তার প্রবাহ পথটা শেষ করলো, ওখানে বিভিন্ন নদীর জল এখানে গিয়ে সঞ্চয় করে একটা হ্রদ তৈরি করলো আর কি। কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। আর এই কেন্দ্রমুখী জল নির্গম প্রণালীর মাঝখানে যে হ্রদটা হয়, লবণাক্ত হ্রদ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্লায়া বলে থাকি। এই প্লায়া থেকে শেষ হয়। তো প্রথম অবস্থাতে এই প্রাথমিক পর্যায়ে ডেভিস যেটা বলেছে এরকম একটা ভূমিভাগ তৈরি হবে। এরপর হচ্ছে যৌবন পর্যায়। যৌবন পর্যায়, যেহেতু এখানে আমরা বলছি যে জলেরও ভূমিকা থাকছে এবং বাতাস, মরু অঞ্চলে যেটা প্রধান শক্তি, কিন্তু এখানে বায়ুর ভূমিকাটা প্রথম অবস্থাতে কম থাকবে। তার কারণ কি, এই অংশে তোমার হচ্ছে চারদিকে আবদ্ধ ছোট ছোট পাহাড়ে পরিপূর্ণ ঘেরা থাকছে, সেই জন্য বাতাসের সার্কুলেশনটা, বাতাসের প্রবাহটা কম থাকে, বাতাসের বেগটা কম থাকে। সেই জন্য প্রথম অবস্থাতে নদীর জল বা জলের বা বৃষ্টিপাতের যে ভূমিকা থাকবে, আর হচ্ছে আবহবিকা, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায়, জানি আমরা, আবহবিকার প্রাধান্য পাবে। তার ফলে কি হবে, যৌবন পর্যায় থেকে আবহবিকার আর জলের শক্তির দ্বারা এই সমস্ত টিলা বা পাহাড়গুলো একটু একটু করে ক্ষয় হতে থাকবে, এবং ক্ষয় হতে 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 সেই জায়গাগুলোকে আস্তে আস্তে উচ্চতা ক্রমশ কমতে থাকবে। তাহলে পরবর্তীতে কি দেখা হবে, যৌবন পর্যায়ে দেখলাম পর্বত বেষ্টিত অববাহিকাতে যে পাহাড়গুলো এই পর্যন্ত ছিল সেগুলো উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ যে পাহাড়গুলো এই পর্যন্ত উচ্চতা ছিল সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে, যেগুলো উচ্চতা বেশি ছিল, অর্থাৎ আবহবিকা আর এই বিভিন্ন নদীর দ্বারা।
ফলে উচ্চতা কমতে থাকছে। আর মাঝখানে যে নদীগুলো যাচ্ছিল, যেখানে গিয়ে এখানে এই প্লায়াতে এসে মিশছিল, তাহলে সেই সমস্ত ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কি হবে, এই নদীর নিম্নভাগে বা এই মাঝখানের যে অবনমিত বা নিচু জায়গাটাতে এগুলো সময় হচ্ছে সঞ্চয় হতে থাকছে, এবং সঞ্চয় হতে হতে এই জায়গাটা ভরাট হচ্ছে। তাহলে কি হলো, এই ভরাট অংশের মধ্যে এইখানে এগুলো সঞ্চয়ের ফলে এই মাঝখানে অংশের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো, আর পাহাড়গুলোর উচ্চতা আস্তে আস্তে কমতে শুরু করলো। তার মানে দুটোর মধ্যে উচ্চতা ব্যবধান কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। পাহাড়গুলোর উচ্চতা কমতে থাকলো, আর মধ্যবর্তী অংশে ওই সঞ্চয় কার্যের ফলে সেই অংশের উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করলো। এই কাজগুলো যৌবন অবস্থাতে শুরু হবে। তার পাশাপাশি কি হবে, দেখা যাবে যে এই বলা হচ্ছে মাঝখানে যে পাহাড়গুলো থাকছে মনে ছোট ছোট, এই পাহাড়ে হয়তো এদিক দিয়ে কোনো নদী বা এখানে হয়তো মনে করো কোনো অংশের নদী বা অপর প্রান্তের নদী। আমি এর আগেও তোমাদের একবার বলেছিলাম যে নদী গ্রাস অনেক সময় হয়, অর্থাৎ কি হবে, যেহেতু এই পাহাড়ের এই সমস্ত উচ্চতা কমতে থাকার ফলে এগুলি জায়গার আর মাঝখানে অংশ যেখানে নিচু জায়গায় উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে তার উচ্চতা একটা হেরফের করবে, পার্থক্য করবে। যেখানে উচ্চতা কম ছিল সেখানে উচ্চতা বাড়তে শুরু করলো, আর যেখানে উচ্চতা বেশি ছিল সেখানে উচ্চতা কমতে শুরু করলো। তারপর নদী গিয়ে যে স্বাভাবিকভাবে যে এই মাঝখানে প্লায়াতে এসে মিশছিল, এইগুলো জায়গা যদি ভরাট হতে থাকে তখন নদী তাহলে ওখানে শেষ সীমায় গিয়ে যেখানে পতনস্থল ওই প্লায়াতে বা জলাশয় ওইখানে বাধার সম্মুখীন হবে। তখন এই জায়গার উচ্চতা বৃদ্ধির ফলে নদী তখন করবে কি, অর্থাৎ পতনস্থল থেকে উচ্চতা বাড়ছে, পেছনের দিকে উচ্চতা কমছে, তার ফলে এই জায়গাগুলোকে সে ক্ষয় করবে, এবং ক্ষয়টা করার ফলে সে পেছন দিকে কাটতে থাকবে, কর্তন বলা হয়, কাটা, কাটতে কাটতে পেছন দিকে সরে যাবে। তাহলে এই দিকেও তেমনি যদি অন্য পাহাড়ের মাঝখানেও নিয়ে ঘটনা ঘটেছে, তা দুই পাহাড়ের বা এই জলবিভাজিকার এক প্রান্তে বা দুই প্রান্তে যখন এরকম নদীগুলো পেছন দিকে কাটতে কাটতে সরে যায়, মাঝখানে নিচু অংশগুলো উচ্চতা বৃদ্ধির ফলে, তাহলে এই মস্তকমুখী ক্ষয়ের ফলে এই পাশের নদী আর এই পাশের নদী পরস্পর মিলিত হয়ে একটা নদী আরেকটা নদীর জলকে টেনে নেয়, অর্থাৎ গ্রাস করে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে নদী গ্রাসের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু ওই উচ্চতার যে পার্থক্য করলো, মধ্যবর্তী অংশে উচ্চতা বৃদ্ধি আর পর্বতের অন্য প্রান্তে হচ্ছে সেখানে হচ্ছে যে পাহাড়ের উচ্চতাটা কমতে থাকছে আর কি। তার পাশাপাশি আবার এই সমস্ত জায়গাতে যেমন ছোট ছোট সংকীর্ণ খাদ, চারপাশে অনেক জায়গাতে পলি দ্বারা ভরাট হচ্ছে, তার মাঝে মাঝে সংকীর্ণ খাদগুলো, এগুলো পাহাড়ের ঠিক পাদদেশী অংশে এই খাদগুলোতে ছোট ছোট নালার মতো তৈরি হয়, যেটা মরুভূমিতে অনেকে দেখা যায়, রিল বলে বা খাদ বলে বা জল নালিকা বলে, এগুলো সৃষ্টি হয়। আবার এই শেষ পর্যায়ে কি হয়, এই যে যখন পলিগুলো সঞ্চয় হতে হতে বা নদীগুলো যখন পরস্পর যুক্ত হয়, অর্থাৎ এই পাশে খাদগুলোর সাথে অপর প্রান্তে খাদ, আশেপাশে অঞ্চলের যে হচ্ছে তোমার হচ্ছে আমরা যে নদী কথা বললাম যে নদী গ্রাস হয়েছে, ওগুলো জায়গাতে পরস্পর এই নদীগুলো পরস্পর মিলিত হলে এই সমভূমি যেহেতু মাঝখানে উচ্চতা বাড়ছে, এগুলো জায়গাতে এই পর্বতের পাদদেশী অংশে পলল বেজনী তৈরি হয়, আর পলল বেজনী গুলোর সাথে সাথে এগুলো জায়গাতে বাজাদাও সৃষ্টি হয়। যৌবন অবস্থায় সেই জন্য মূল কাজটা হচ্ছে পর্বতগুলো উচ্চতা কমতে থাকে, মাঝখানে অবনমিত অংশে পলি সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা বাড়তে থাকে, আবহ বিকার হচ্ছে আর জলধারা দ্বারা ক্ষয় হয় প্রথম পর্যায়ে অর্থাৎ যৌবন অবস্থাতে, তার ফলে সামঞ্জস্যতা নষ্ট হয়, এই জল নিগম প্রণালীতেও কিছুটা ব্যাঘাত ঘটতে থাকে। প্রতিটি নদীর আলাদা আলাদা ক্ষয় সীমা ছিল, সেগুলো আস্তে আস্তে ব্যাঘাত করতে থাকবে, আর প্রতিদিনও নিজের মতো করে এই প্লায়াতে এসে মিলছিল, এগুলো উচ্চতা বৃদ্ধির ফলে নদীর মস্তকমুখী ক্ষয় বা পশ্চাদেশী ক্ষয় শুরু হলো, এবং ক্রমশ আস্তে একত্রিত শুরু করলো, একত্রিত হয়ে সেখানে পলল বেজনী এবং বাজাদা তৈরি করলো। তো যৌবন অবস্থাতে এই কাজগুলো মরু অঞ্চলে ক্ষয়চক্রের প্রথম পর্যায় হলো। এবার হচ্ছে পরিণত পর্যায়, অর্থাৎ যেটা ম্যাচিওর স্টেজ, যেটা আমরা স্বাভাবিক ক্ষয়চক্র বলেছিলাম। তো এখানে পরিণত পর্যায়ে কি হবে, এখানে পরিণত পর্যায়ে ওই যে বললাম যে পরস্পর যে নদীগুলো, অর্থাৎ এর উচ্চতা কমছে, যেটা এই পর্যন্ত ছিল এর উচ্চতা আরো কমতে থাকছে, যেটা বড় বেশি উচ্চতা ছিল আরো কমতে থাকছে, যেটা উচ্চতা বেশি ছিল। তারপরে এখান থেকে নদীগুলো যে পলল বেজনী বা বাজাদা তৈরি করছে, এই নদীগুলো পরস্পর আস্তে আস্তে ক্রমশ একত্রিত হতে শুরু করছে, অর্থাৎ প্রতিটি নদীর আলাদা আলাদা নিম্ন ক্ষয়সীমা ছিল, প্রতিটি নিজের মতো করে এই প্লায়া থেকে মিশত। এই নদীগুলো এই জায়গাগুলো কি হচ্ছে, মধ্যবর্তী অংশ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এবং আশেপাশে অংশ পাহাড়গুলো উচ্চতা কমতে থাকার ফলে নদীগুলো ক্রমশ একত্রিত হতে শুরু করলো, এবং আলাদা আলাদা নিম্ন ক্ষয়সীমার বদলে তখন একটা নিম্ন ক্ষয়সীমাতে পরিণত হলো। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যে প্রতিটি নদী ছিল সেই নদীগুলো, কারণ এখানে পুরো অঞ্চলটাই কিন্তু উচ্চতার ক্ষেত্রে পার্থক্য তৈরি হলো, ব্যাঘাত তৈরি হলো, এই অংশটা আস্তে আস্তে ভরাট হতে শুরু করছে। প্রতিটি নদীর আলাদা আলাদা নিম্ন ক্ষয়সীমার পরিবর্তে একত্রিত হয়ে একটি স্থানীয় নিম্ন ক্ষয়সীমা হলো, এবং অঞ্চলটি প্রায় সমতল ভূমিতে আস্তে আস্তে পরিণত হলো। কারণ কি, এই পাহাড়গুলোর উচ্চতা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে, এবং এই পাহাড়গুলোর এই প্রান্ত ভাগগুলোতে, অর্থাৎ এই পাহাড়গুলোর যে প্রান্ত ভাগগুলোতে এই পাহাড়ের পাদদেশী অংশের যে সমতল ভূমিকে আমরা কি বলি, এগুলোকে বলি হচ্ছে পেডিমেন্ট, অর্থাৎ এগুলো জায়গাতে পেডিমেন্ট
উচ্চতা পেডিমেন্ট ধারণ করলো, পেডিমেন্ট ভূমিরূপ। পলল বেজনী বাজাদা তো আগেই বলা হলো, তার সঙ্গে পেডিমেন্ট, কারণ এগুলো আস্তে আস্তে ক্রমশ একত্রিত হতে শুরু করলো আর এগুলোর উচ্চতা ক্রমশ আস্তে আস্তে কমতে শুরু করলো। তাহলে কি হলো, পুরো অঞ্চলটা তখন আর উঁচু ভূমি বিশেষ থাকলো না, চারপাশে আস্তে আস্তে প্রায় সমতল ভূমির দিকে এগোচ্ছে। এই অবস্থাটা দাঁড়াবে হচ্ছে পরিণত পর্যায়ে, অর্থাৎ এখানে বিভিন্ন পেডিমেন্ট এবং পেডিমেন্ট গুলো ক্রমশ আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলো। এইবার হচ্ছে ফাইনালি আর কি, এবার লাস্ট ফেজ যেটা আর কি, যেটাকে বলা হচ্ছে বার্ধক্য পর্যায়, অর্থাৎ মরু অঞ্চলের ক্ষয় চক্রের বার্ধক্য পর্যায় অ্যাকর্ডিং টু ডেভিসের মত অনুযায়ী। তো বার্ধক্য পর্যায়েতে কি দাঁড়ালো, এইখানে এই পাহাড়গুলোর যে উচ্চতা ছিল আরো কমতে থাকলো এবং কমতে থাকার ফলে এই অংশটাতে পুরো পাহাড়গুলো উচ্চতা একদম কমে গিয়ে প্রায় সমতল পর্যায়ের দিকে চলে আসলো। এগুলো ছিল অনেকটা উঁচু, প্রায় সমতল পর্যায়ে চলে আসলো। তাহলে কি হলো, এইবার কি দাঁড়াবে, প্রথম অবস্থায় আমি কি বলেছিলাম, মরু অঞ্চলে মানে আমরা বুঝি হচ্ছে বায়ুর কার্যের প্রাধান্য বেশি, কিন্তু এখানে তার সঙ্গে কিছু জলধারা থাকে, কিন্তু প্রথম অবস্থার সাথে জলধারা এবং আবহবিকারের প্রাধান্য বলা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে জলধারা গুলো আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলো, নদী গ্রাস আগে বলেছি, তার সাথে পেডিমেন্ট গঠন করলো, পেডিমেন্ট গুলো পরস্পর যুক্ত হতে শুরু করলো, হতে হতে আস্তে প্রায় সমতল ভূমির দিকে এগোচ্ছে। তাহলে এইখানে আর সেই উচ্চতা থাকলো না পাহাড়গুলো, তার ফলে এই অংশটাতে ক্রমশ কি হলো, প্রথম দিকে চারদিকে পাহাড়ে ঘেরা থাকার ফলে এখন পুরো অঞ্চলটা উন্মুক্ত হয়ে গেল এবং এইখানে এবার বার্ধক্য পর্যায়ে বায়ুর কার্যে প্রাধান্য বৃদ্ধি পেল। কারণ প্রথম দিকে তো পাহাড় এরকম ঘেরা ছিল চারদিকে, তাহলে বায়ুর সার্কুলেশনের ভেতরে কম হচ্ছিল, তাহলে এবার হচ্ছে বাতাসের প্রবেশের জায়গাটা পেয়ে গেল, এবার বায়ু এখানে প্রাধান্য পেল, অর্থাৎ বাতাস আর জলধারা ছিল সব মিলে বায়ুর কার্যে প্রাধান্য বৃদ্ধি পাওয়ার ফলে এবার এইখানে আস্তে আস্তে কি হলো, যে বায়ুর কার্যে যে সমস্ত ভূমিরূপগুলো হয়, অর্থাৎ এই সমস্ত জায়গাতে প্রথমে ক্ষয়প্রাপ্ত ভূমি যেগুলো গিয়ে মাঝখানে নিচু অংশে জমা হচ্ছে, সেই জায়গাগুলোতে জলধারার দ্বারা এসে সঞ্চিত হচ্ছিল, যেগুলো ভরাট হচ্ছিল। এবার বায়ুর কার্যের ফলে কি হবে, বৃষ্টি তো সবসময় হয় না, অনেক সময় তো শুষ্কই থাকে, তো তার ফলে এই বাতাস এখন প্রবেশ করার ফলে এই অংশের মাঝে মাঝে বালিকণা পাথরকণা এগুলোকে আস্তে আস্তে অপসারিত করতে শুরু করলো, অর্থাৎ বাতাসে যে বহন কার্য হয়, সূক্ষ্ম বালিকণাকে উড়িয়ে নিয়ে থাকলো, ছোট ছোট পাথর কণাগুলোকে গড়ানো বা ওই সমস্ত পদ্ধতি যে মানে বহন করে টান বা আকর্ষণ বা গড়ানো এগুলোর মাধ্যমে অপসারণ করতে শুরু করলো। তার ফলে কি হলো, এই সূক্ষ্ম বালিকণাগুলো এক স্থান থেকে অবস্থানে সরে গেলে, যখন আমরা আগেও পড়েছি এগুলো 9-10-এ, সরে গেলে কি হবে, এই জায়গাগুলোতে নিচু গর্ত তৈরি হলো, বাতাসের দ্বারা বালিকণা বা পাথরকণা সরে গেলে সেখানে নিচু জায়গা অবনমিত অংশ তৈরি হলো। এই অবনমিত অংশগুলোকে আমরা বলি হচ্ছে অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট। তোমাদের এই শব্দটা পরিচিত, ব্লো আউট, এগুলো সৃষ্টি হলো। আবার কি হলো, এই বাতাসে অপসারণ চলতে থাকছে, আবার অনেক জায়গাতে এই ব্লো আউটের ফলে উপরের অংশগুলো অপসারিত হয়ে নিচের শিলাস্তরে বেরিয়ে আসলো, অর্থাৎ অনেক ক্ষেত্রে জলস্তরে বেরিয়ে আসে। যাই হোক, আবার কোনো কোনো জায়গায় যে নিচু বা গর্ত যেগুলো ছিল সেগুলো আবার এক স্থান অপসারিত হয়ে গিয়ে আবার সেই জায়গাগুলো ভরাট হতে শুরু করলো, সব মিলে কোথাও ব্লো আউট আর কোথাও বা ব্লো আউট গুলো ভরাট হতে শুরু করলো। আর এই অংশে যে জলনির্গমন প্রণালী প্রথমে বলেছিলাম কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী, সেটা কিন্তু এখানে আস্তে আস্তে বিনষ্ট হতে শুরু করলো, আর থাকতো না, কারণ গোটা অঞ্চলটাই একটা নিম্ন ক্ষয়সীমার মধ্যে চলে এসছে, এই জলনির্গমন প্রণালী কিন্তু সেখানে অবলুপ্তি ঘটে যায়। তো সুতরাং জলনির্গমন প্রণালীর মধ্যে তার সামঞ্জস্য থাকে না এবং পুরো অঞ্চলটাই আবার আস্তে আস্তে কি হয়ে গেল, মরু সমপ্রায় ভূমিতে পরিণত হলো। আর এই মরু সমপ্রায় ভূমি মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে যেগুলো ক্ষয় প্রতিরোধকারী যে সমস্ত শিলাগুলো সেগুলো টিলার আকারে দাঁড়িয়ে থাকতে শুরু করলো। আমরা যেমন পড়েছিলাম সমপ্রায় ভূমি, যেখানে শেষ পর্যায়ে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে প্রায় সমতল ভূমি, যেটা সমপ্রায় ভূমি, যা প্রধানত জলের কার্যের দ্বারা প্রাধান্য। আর এখানে বায়ু শেষে প্রাধান্য হলো, প্রথম দিকে জল ভূমিকা নিয়েছিল, কিন্তু সব শিলাকে সমানভাবে ক্ষয় করতে পারে না, কিছু বৈষম্য থাকে। এই ক্ষয় প্রতিরোধকারী টিলাগুলো, যেটা স্বাভাবিক ক্ষয়চক্রতে বলা হচ্ছে মোনাডনক, আর এখানে ক্ষয় প্রতিরোধকারী টিলাগুলো যাদের পরিচিত হলো ইনসেলবার্জ। তো ইনসেলবার্জ হচ্ছে ওখানে মোনাডনক, আর এখানে হচ্ছে মরু ক্ষয়চক্রের মধ্যে সেটা হচ্ছে ইনসেলবার্জ। তো ইনসেলবার্জ হচ্ছে ওই ক্ষয় প্রতিরোধকারী অনুচ্চ টিলাগুলো, আর পুরো অঞ্চলটা আস্তে আস্তে মরু সমপ্রায় ভূমি। এই মরু সমপ্রায় ভূমি এ বলেছে মরু সমপ্রায় ভূমি, পরবর্তীতে আমরা এলসি কিং এর কথা আসবো, তিনি এটাকে পেডি প্লেন বলেছেন। তো এই হচ্ছে মরু ক্ষয়চক্রের মতবাদ, যেটা ডেভিস এখানে তুলে ধরেছিল। তো এটাকে একটু সামান্য পরিমার্জন করে পরবর্তীতে ডেভিসেরই বলতে গেলে ছাত্র বা ডেভিসের যারা বলে পরবর্তীতে তার ফলোয়ার ছিলেন আর কি, তিনি হচ্ছে 1948 খ্রিস্টাব্দে আফ্রিকান বিজ্ঞানী, তিনি হচ্ছে এলসি কিং। এলসি কিং 1948 খ্রিস্টাব্দে একটি মতবাদ তুলে ধরেন, যেটাকে বলা থাকে হচ্ছে পেডিপ্লেন, মানে পেডিপ্লেন ল অফ পেডিপ্লেনেশন, যেটাকে আমরা বলি হচ্ছে
পাদ সমতলীকরণ মতবাদ। পাদ সমতলীকরণ মতবাদ, ল অফ পেডিপ্লেশন। তো এখানে তিনি বলতে গিয়ে বলেন যে তিনি যৌবন, পরিণত, বার্ধক্য এই তিনটি পর্যায়ের কথাই বলেছেন, কিন্তু এখানে তিনি যেটা প্রাধান্য দিয়েছেন যে একটা হচ্ছে ভৃগু, খাড়া পাহাড়ের ঢালকে ভৃগু বলি, ভৃগুর হচ্ছে পশ্চাৎপসরণ, আর আরেকটি তিনি প্রাধান্য দেন সেটা হচ্ছে পেডিপ্লেন। পেডিপ্লেন গঠন, এটার উপর প্রাধান্য দেন, ভৃগুর পশ্চাৎপসরণ আর হচ্ছে পেডিপ্লেন গঠন। তিনি করেছেন যৌবন পর্যায়ে, যেটা বলেছেন যে যৌবন পর্যায়ের ক্ষেত্রে ভৃগু অর্থাৎ পাহাড়ে যে ক্ষয়প্রাপ্ত হলো আবহবিকার বা হচ্ছে যে সমস্ত জলধারা ক্ষয়, তারপরে পাহাড়ের পাদদেশে যে খাড়া ঢালগুলো হচ্ছে অর্থাৎ যে প্রথম দিকে টিলা বা পাহাড়গুলো, এগুলোকে তিনি বলেছেন হচ্ছে যে খাড়া ঢালটাকে বলছে ভৃগু, এই জায়গাগুলো কিন্তু ভৃগু বলছে। আর এই জায়গাগুলো কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো সঞ্চয় হচ্ছিল, তার ফলে ওই যে জলধারা বয়ে আসছিল, তাহলে তার ফলে এখানে উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে প্রথমে তো স্বাভাবিক জলধারা গিয়ে মিলছিল মাঝখানে, তো এইখানে জলধারার মানে তার দ্বারা বা ক্ষয়প্রাপ্ত পলি বা বালি এগুলো কি যখন জমা হচ্ছিল, এই অংশে উচ্চতা বৃদ্ধির ফলে, তাহলে এখানে উচ্চতা বৃদ্ধি হলো, যে উচ্চতা প্রথমে বৃদ্ধি ঘটেনি, প্রথমে নিচু ছিল, তার ফলে নদীগুলো পশ্চাৎপসরণ হতে শুরু করলো, অর্থাৎ নদীর সেই আবার যেটাকে বলা থেকে নদীর মস্তকমুখী হয়, তার ফলে এই ভৃগুগুলো আরো পেছন দিকে নদী কাটতে শুরু করলো। কাটার ফলে তাহলে কি হচ্ছে, যেটাকে বলি মস্তকমুখী হয়, এটাকেই উনি বলেছেন হচ্ছে ভৃগুর পশ্চাৎপসরণ। তাহলে এইদিকে হচ্ছে আবার এইদিকেও যদি কোনো ভৃগুগুলো যদি হচ্ছে পশ্চাৎপসরণ হয়, অর্থাৎ এই পাহাড়ের অপর ঢালে, তাহলে এইদিকেও ক্ষয় হচ্ছে, এইদিকেও ক্ষয় হচ্ছে, কারণ মাঝখানে ওই ক্ষয়প্রাপ্ত পলিগুলো সঞ্চয়ের ফলে উচ্চতা, ভূমির উচ্চতা বৃদ্ধির কারণে নদীগুলোর মস্তমুখী ক্ষয়ের ফলে পশ্চাৎপসরণ। ভৃগুগুলো পেছন দিকে সরে যাওয়া মানে এই মাঝখানে তাহলে হচ্ছে এই অংশগুলো কি হলো, এই অংশগুলো সংকীর্ণ আকার ধারণ করলো। এগুলো আগে বিস্তার বেশি ছিল, কিন্তু মাঝখানে এই অংশগুলো সংকীর্ণ আকার ধারণ করলো। এই সংকীর্ণ অংশগুলোকেই উনি বলছেন হচ্ছে ইনসেলবার্গ, যেটা ডেভিস শেষে বলেছিল এখানে ইনসেলবার্গ, এই সংকীর্ণ অংশগুলো অর্থাৎ তীক্ষ্ণ যে শৈলশিরাগুলো হলো, তার এর ফলে এগুলো আস্তে আস্তে আরো বেশি পশ্চাৎপসরণ হলো। তো এইভাবে এটা যৌবন অবস্থাতে এরকম, তার পরবর্তীতে এই ইনসেলবার্গ গুলো যদি একটু বড় আকার নেয় তখন তাকে বলা হচ্ছে মেসা, আর ইনসেলবার্গ যদি ছোট আকার নেয় তখন তাকে বলা হচ্ছে বিউট বা বাটে। এটা হচ্ছে নাম, একটা স্পেনীয় শব্দ, একটা ফরাসি শব্দ। যাই হোক, মেসা হচ্ছে বড় আকারের ইনসেলবার্গ, যেটা এলসি কিং বলেছে, আর ছোট আকারে হলে সেটাকে বিউট বা বাটে। এইভাবে এগুলো আস্তে আস্তে নিম্ন ক্ষয়টা ক্রমশ বন্ধ হতে শুরু করছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে যেটা পরিণত পর্যায়, এটা হচ্ছে প্রথম দিকে আমাদের যৌবন পর্যায়ে হচ্ছে এই ধরনের ভূমিরূপে নিদর্শনগুলো পাওয়া যায় এলসি কিং অনুযায়ী, এলসি কিং মত অনুযায়ী। এবার হচ্ছে পরিণত পর্যায়ে, পরিণত পর্যায়ে কি হয়, পরিণত পর্যায়ে ইনসেলবার্গ গুলো আস্তে আস্তে অবলুপ্তির দিকে চলে যায়, এগুলো আরো ক্ষয় হতে থাকে, এবং এগুলো জায়গাতে নিম্ন ক্ষয় পুরোপুরি বন্ধ হয়ে যায়, এবং সেখানে নদী যেটুকু প্রবাহিত হয় নিম্ন ক্ষয় কিছুই থাকে না, এবং সেখানে ইনসেলবার্গ গুলো উচ্চতা আরো কমে যায়, কমে গিয়ে তখন এরকম বোল্ডার মতো হতে থাকে, ছোট ছোট বোল্ডার মতো, অর্থাৎ এগুলো বড় বড় পাথর এগুলো এরকম হতে থাকে বিভিন্ন আকারে, এগুলো উচ্চতা বেশি ছিল। এগুলোকে উনি নাম দিয়েছেন হচ্ছে ক্যাসেল কোপিস। ক্যাসেল কোপিস হচ্ছে ছোট ছোট ইনসেলবার্গ, ইনসেলবার্গ থাকে না, আস্তে আস্তে যেটা বোল্ডার, এবং আস্তে আস্তে ইনসেলবার্গ গুলো এখানে ক্রমশ অবলুপ্তির দিকে চলে যায়। এবার এবং এই যে নিচু জায়গাগুলো, এই জায়গাগুলো এবার আস্তে আস্তে হতে থাকে হচ্ছে পেডিপ্লেন হতে থাকে। পেডিপ্লেন হতে থাকে, অর্থাৎ পেডিপ্লেন হচ্ছে পাহাড়ের পাদদেশীয় অংশে যে প্লেন মানে নিচু জায়গা, সমতলীকরণ। এবার এই করতে করতে চলে আসবে এবার হচ্ছে এটা তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে মানে হচ্ছে যেটা আমাদের বার্ধক্য পর্যায়ে। তো বার্ধক্য পর্যায়ে গিয়ে দাঁড়াবে কি, তাহলে কি হলো, বার্ধক্য পর্যায়ে কি দেখা যাবে, তখন এখন ইনসেলবার্গের কোনো অস্তিত্বই থাকবে না, ইনসেলবার্গের পুরোপুরি অবলুপ্ত, এবং পুরো অঞ্চলটা যেটা ক্যাসেল কোপিস বললাম, তার মাঝে মাঝে এরকম নিচু জায়গা, তার পাশাপাশি তোমার হচ্ছে এরকম বোল্ডারের মতো, এগুলো থেকে পুরো অঞ্চলটায় তখন হচ্ছে কি হবে, আর কোনো হচ্ছে সেখানে কোনো নিম্ন ক্ষয় বা কোনো ক্ষয় কার্যে কোনো ভূমিকা থাকবে না, সেটা পুরো অংশটাই তখন হচ্ছে পেডিপ্লেন, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে পাদ সমতল, যেটা বললাম পেডিপ্লেন গঠন। ভৃগুর পশ্চাৎপসরণ, ইনসেলবার্গ গুলো সংকীর্ণ হলো, ইনসেলবার্গ বড় হলে মেসা, মেসা থেকে ছোট হলে বিউট, তারপরে ইনসেলবার্গ আরো ক্ষয়প্রাপ্ত হলো, নিম্ন ক্ষয় বন্ধ হয়ে গেল পরিণত অবস্থাতে,
ইনসেলবার্টগুলো আস্তে আস্তে এরকম ছোট ছোট বোল্ডার আকার ধারণ করলো, সেগুলোকে বলা হতো ক্যাসেল কপিস। তার পরবর্তীতে শেষ পর্যায়ে বার্ধক্য পর্যায়ে সেখানে এগুলো আরো বেশি ক্ষয়প্রাপ্ত হলো। ক্ষয়প্রাপ্ত ইনসেলবার্টে কোনো আর অস্তিত্বই থাকলো না। পুরো অংশটা তখন হলো কি, যেগুলো আগে এই পর্যন্ত পাহাড় ছিল, আর এই পাহাড়ের যে এক একটা ভৃগুগুলো ছিল, এই ভৃগুগুলো পশ্চাৎপসরণ হতে হতেই তো এই পর্যায়ে আসলো। এই পর্যায়ে গিয়ে যে প্রায় পাহাড়ের তো পাদদেশী অংশ এগুলো, এটাই পরবর্তীতে প্রায় সমতল ভূমিতে পরিণত হলো। এই সমতল ভূমিটাকে তিনি নাম দিয়েছেন হচ্ছে পেডি প্লেন, যেটাকে মরু সমভূমি ডেভিস বলেছিল। তো পেডি প্লেন, ওই জন্য এটাকে পেডি প্লেনে ক্ষয়চক্র বা পাদ সমতলীকরণ মতবাদ হিসেবে চিহ্নিত করা হয়। এটা এলসি কিং কিছুটা পরিমার্জন করে এটা পরবর্তীতে তিনি তার এই মতবাদটাকে তিনি উপস্থাপন করেছিলেন। তো মরু ক্ষয়চক্রের, আবার বলছি, উইলিয়াম মরিস ডেভিস, যিনি প্রথম এই কাজগুলো করেছিলেন বলে ওনার কাজগুলি হচ্ছে স্মরণীয় হয়ে আছে। কিন্তু পরবর্তীতে কিছু কিছু তারই যে ফলোয়ার্স ছিল বা তার ছাত্র, এরা কিছু পরিমার্জন করে। তো এলসি কিংও তিনি কিছু পরিমার্জন করে তার একটা মতবাদ তুলে ধরেন। সেটা এখানে পেডি প্লেন কথাটা এই পরিপ্রেক্ষিতে আসলো। তার আগে তার সঙ্গে ক্যাসেল কপিস, মেসা, বিউট, এই কথাগুলো দিয়ে উনি এটাকে একটু সাজিয়েছিলেন। তবে মরু ক্ষয়চক্র এবং স্বাভাবিক ক্ষয়চক্র, তো এই জায়গাটা আমাদের আলোচনার জায়গাটা শেষ হলো। এবার এই ক্ষয়চক্রের একদম লাস্ট ফেজ, সেটা আমি একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে পুনর্যৌবন লাভ আর তার থেকে গঠিত ভূমিরূপ। পুনর্যৌবন লাভ আমরা একটু বলেছিলাম, যেটা হলো ক্ষয়চক্রে বাধার সময় ওই স্থিতিশীল পুনর্যৌবন, ইউস্ট্যাটিক পুনর্যৌবন, গতিশীল পুনর্যৌবন, এবং তার থেকে সৃষ্ট ভূমিরূপ। তো এখানে ভূমিরূপগুলোকেই বলবো, এবং তোমাদের সুবিধার্থেই বলি যে ভূমিরূপগুলোর এখানে বেশি না, 3 থেকে 4টে ভূমিরূপকে জানি যথেষ্ট, এবং অনেকটা খুব কাছাকাছি ভূমিরূপগুলোর মধ্যে, একটা সঙ্গে রিলেটেড আর কি, বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো বলছি না, পুনর্যৌবন লাভ আমি আগে লাস্ট তোমার ভিডিওতে পেয়েছো, তাও বলছি যে পুনর্যৌবন লাভ যদি মনে করো নদীর যে আমরা যৌবন অবস্থা বলি, যেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে যেখানে ক্ষয় করার ক্ষমতাটা বেশি থাকে, ঢাল বেশি থাকে, ক্ষয় বেশি থাকে, শক্তিটা বেশি থাকে। কিন্তু যদি কোনো কারণে প্রাকৃতিক বাধা বা কোনো ভূ উত্থান বা অন্য কোনো কারণে যদি শেষ পর্যায়ে, নদীর শেষ পর্যায়ের দিকে যদি, বা ভূমিভাগের শেষ পর্যায়ে মানে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি যে অঞ্চলের মধ্যে যদি পুনরায় আবার উত্থান বা অবনমন ঘটে, সেইখানে আবার নতুন করে নদী ক্ষয়কার্যের ক্ষমতাটা ফিরে পায়, নিম্ন ক্ষয় বিশেষ করে ক্ষমতাটা ফিরে পায়, সেটাই নতুন করে আবার যৌবন অবস্থায় ফিরে পেলে ওটাকেই বলে পুনর্যৌবন লাভ, যেটাকে ইংরেজিতে বলি আমরা রেজুভানেশন। এটা আমি এর আগেও বলেছি। যাই হোক, তো এই রেজুভানেশন বা পুনর্যৌবন লাভ এটা এইভাবে ঘটে। তার থেকে কি ভূমিরূপ হতে পারে, এখানে ভূমিরূপটাকে প্রাধান্য দিচ্ছি। এরকম কয়েকটি ভূমিরূপ, 2-3টে, যেগুলোর উপর প্রাধান্য দেবে, তাহলে তোমাদের প্রিপারেশনটা সহজ হবে। একটা ভূমিরূপ বলছি, তাকে বলা হচ্ছে উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা। এটাকে বলে ভ্যালি ইন ভ্যালি, উপত্যকার মধ্যে উপত্যকা। এর সাথে কিন্তু পরের দুটো ভূমিরূপ অনেক কাছাকাছি। অর্থাৎ আমরা উপত্যকা কি বুঝি, আমাদের এখানে যেমন নদী উপত্যকা থাকে, শহরগুলোর কাছাকাছি এই সমস্ত নদী প্রবাহিত হয়, সমভূমি অঞ্চলে চওড়া এরকম উপত্যকা থাকে, তাই তো, এই থাকে। তাহলে এই উপত্যকা নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, ঠিকই আছে, এটা নদী গতিপথ, এটা উপত্যকার উঁচু পাড়। এবার এর মধ্যে যদি আবার নতুন করে উপত্যকা হতে পারে, কি হতে পারে, তো সেটাই বলার চেষ্টা করছি। যেমন হচ্ছে যদি পুনর্যৌবন লাভ ঘটে, অর্থাৎ মনে করি যে আমরা যদি পার্শ্বচ্ছেদ এইভাবে ধরি, এইভাবে উপত্যকার ঢালটা, এর উপরে নদী যাচ্ছে, এবার কোনো কারণে এই অংশের মধ্যে যদি কোনো জায়গায় উচ্চতা যদি বৃদ্ধি পায় ভূ আলোড়নের ফলে, তাহলে এই অংশটা উচ্চতা বৃদ্ধি পাবে একটু এই জায়গা থেকে। আর রাতারাতি তো এক প্রচন্ড মানে গতিতে উত্থানটা হবে না, ধীরে ধীরে উত্থানটা, খুব ধীরে ধীরে। এবার তার উপরে নদী যাচ্ছে, তা নদী করবে কি, নদীর তো প্রথমেই তো তার বাধা স্বরূপ হিসেবে তার গতিপথ রুদ্ধ হয়ে যাবে না, তার শেষ ধীরে ধীরে সে ওর সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, তাহলে একটা বাধা পাবে। তো বাধা পাবে মানে উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আমরা যখন চলার পথে যদি কোনো জায়গায় উঁচু নিচু এবড়ো খেবড়ো বন্ধুরতা পাই, সেক্ষেত্রে তাহলে হচ্ছে বাধা পেতে পারি। তাহলে বাধা পেলে কি হবে, আমাদের তখন চলার পথে একটু বাধাপ্রাপ্ত হলে, কিন্তু আমরা তো সেটাকে অতিক্রম করার চেষ্টা করি। ঠিক একই রকম নদী তখন সামনে বাধা পেলে নদী ওটাকে অতিক্রম করার চেষ্টা করবে, কিন্তু স্বাভাবিক গতি প্রবাহটা কিছু রুদ্ধ হচ্ছে, তো তার ফলে নদী করবে কি, ওটাকে অতিক্রম করতে গেলে ওটাকে ক্ষয় করতে হবে। কিন্তু এটা আমরা বলছি নদীর শেষ পর্যায়ের কথা, অর্থাৎ মনে করো বার্ধক্য অবস্থায় বা হয়তো একদম আমাদের নিম্ন গতিতে, যেখানে নিম্ন ক্ষয় হয় না বললেই চলে, পার্শ্ব ক্ষয় হয় আর নদী সঞ্চয় করে। তো এখানে তো নিম্ন ক্ষয় করার কথা না, কিন্তু নিম্ন ক্ষয় না করলে এই অংশটাকে অতিক্রম করতে পারবে না। তা নদী তাহলে এখানে আবার ক্ষয় করে
পূর্বের অবস্থায় চলে যাওয়ার চেষ্টা করে। পূর্বের অবস্থা মানে যৌবন অবস্থাতে। তাহলে কি হলো, আবার তাকে পুনর্যৌবন লাভ করবে। তো পুনর্যৌবন লাভ করলে তখন কি হবে, নদী আবার ক্ষয় করার ক্ষমতাটা ফিরে পাবে। তখন এই জায়গাটাকে নিম্ন ক্ষয় করে এই অংশটাকে অপসারিত করবে। তাহলে অপসারিত করে নদীর ক্ষয় বাকি অংশে কিন্তু নিম্ন ক্ষয় হয়নি, যেই জায়গাটার উচ্চতা বৃদ্ধি হয়েছে সেই জায়গাটাকে নিম্ন ক্ষয় করছে। তাহলে কি হলো, মূল যে উপত্যকার যে তার গভীরতা ছিল তার ফলে তার চাইতে যেই জায়গাটাকে উত্থান ঘটেছে, যেটাকে নদী অতিক্রম করার চেষ্টা করছে, ওইখানে আবার নতুন করে ক্ষয় করে ওই অংশটা বৃদ্ধি করলো। তো গভীরতা বৃদ্ধি করার ফলে কি হবে, একটা উপত্যকা তো ছিলই, তার মাঝখানে আরেকটা উপত্যকা তৈরি হলো। তাহলে হলো উপত্যকার মধ্যবর্তী উপত্যকা, উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা, ভ্যালি ইন ভ্যালি। অর্থাৎ এই অংশ যেটা ছিল, এই যে তোমার হচ্ছে ভ্যালি যেটা আমরা দেখালাম, এটা হচ্ছে উপত্যকা, উপত্যকার এই নিচু অংশ। এইখানে তাহলে হচ্ছে আবার তাহলে এই জায়গাটায় এসে আবার তাহলে এখানে তোমার হচ্ছে আবার ঢাল তৈরি হলো। তাহলে এখানে আবার ঢাল তৈরি হয়ে তাহলে এই অংশটা জুড়ে আবার একটা উপত্যকা তৈরি হলো। তাহলে এই অংশটাতে উপত্যকা ছিল না, তাহলে এইখানে এসে নদী আবার একটা নতুন উপত্যকা তৈরি করে তার মধ্যে প্রবাহিত হলো। এটাকেই বলা হচ্ছে উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা, যেটাই পুনর্যৌবন লাভ ঘটনার ফলে এইখানে নতুন করে আবার গভীরতা বৃদ্ধি হলো, যেখানে উত্থান হয়েছিল। তা আমি বললাম এর সাথে রিলেটেড পরের দুটো ভূমিরূপ, এই পরের ভূমিরূপটা সেটা বুঝতে অসুবিধা হবে না। দ্বিতীয় ভূমিরূপটা খুব ইম্পর্টেন্ট হতো নামের দিক থেকে, সেটাকে বলা হচ্ছে নিক পয়েন্ট, যেটাকে আমরা বাংলায় বলি খাঁজ বিন্দু। নিক পয়েন্টটা কি, ওই যে উপত্যকার মধ্যবর্তী উপত্যকা বললাম ওটাকে ধরি। অর্থাৎ যে ভূমিভাগটা স্বাভাবিক ঢাল ছিল, সমুদ্র পৃষ্ঠের দিকে যাচ্ছে, সমুদ্রের দিকে যাচ্ছে নদীতে, তো এবার এখানে নদী প্রবাহিত স্বাভাবিক ঢাল অনুসারে যাচ্ছে, নিম্ন পর্যায়ে ভূমির ঢাল একদমই কম। এবার কোনো অংশে শেষ পর্যায়ের দিকে কোনো অংশে এখানে আলোড়নের ফলে উচ্চতা বৃদ্ধি পেল, মহীয়ক আলোড়নের ফলে, তাহলে তার সাথে নদী অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, তার ফলে নদী আবার যৌবন অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নতুন করে এখানে আবার নিম্ন ক্ষয় করবে। তো নিম্ন ক্ষয় করার ফলে এখানে কি হবে, তাহলে তার গভীরতা বাড়বে। তবে একই কথাই বলতে হলো, আগে উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা যেভাবে বলেছিলাম সেরকমই। তাহলে এখানে উপত্যকার মধ্যে আরেকটি উপত্যকা তৈরি হলো, এটাই বলা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে উপত্যকা যেটা পুরনো উপত্যকা ছিল, এই চওড়া উপত্যকা যেটা বলা হলো, তাহলে এই উপত্যকা বরাবর এটা হচ্ছে উপত্যকা আমরা বলছিলাম। তো এইখান থেকে নদী আসছে পুরোটা উপত্যকা, তো এর মাঝখানে সাপোজ এইখান থেকে সমুদ্র পৃষ্ঠের দিকে এই পর্যন্ত এখানে আরেকটা উপত্যকা তৈরি হয়েছে, তাহলে এখানে আবার গভীরতা হলো। তাহলে এখানে একটা স্বাভাবিক গভীরতা ছিল, তো এখানে আবার একটা গভীরতা হবে, এখানে আরেকটা উপত্যকা তৈরি করবে, তাহলে এইখানে তোমার হচ্ছে আবার একটা গভীর অংশ তৈরি হবে, তাহলে আবার একটা গভীর অংশ তৈরি হবে। তাহলে গভীর অংশ তৈরি হওয়ার ফলে এই অংশটাতে আবার নতুন করে একটা উপত্যকা তৈরি করলো। তাহলে একটা ছিল এই, তাহলে মূল উপত্যকা ছিল এইটা, এইটা ছিল মূল উপত্যকা, পুরনো উপত্যকা এইটা। এবার এই উপত্যকার মাঝখানে আরেকটু উপত্যকা তৈরি হলো, তাহলে এই অংশে তাহলে কিন্তু আরেকটা ঢাল তৈরি হলো এখানটাতে এসে, তাহলে এটা হচ্ছে আরেকটা উপত্যকা। তাহলে এইখানে যেটা আমরা মোটামুটি এরকম যদি বলা হয়, তাহলে একটা উপত্যকা ছিল হচ্ছে পুরনোটা এইটা, আর তার মাঝখানে আবার নতুন করে উপত্যকা, তাহলে কি হবে, আরেকটু উপত্যকা তৈরি হলো, এটাই ভ্যালি ইন ভ্যালি। তাহলে এবার যেটা এইখানে গিয়ে শেষ হলো, এটা ছিল পুরনো উপত্যকা, এই জায়গাটা এখানে নতুন করে উপত্যকা তৈরি হলো যেটা বলা হচ্ছে এখানটা। তাহলে নতুন উপত্যকা এটা, এটা সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো সেটা পেছন দিকে মস্তকমুখী ক্ষয়ের ফলে সরে এসছে, মানে উচ্চতা বৃদ্ধি পেয়েছিল, তারপর নতুন করে ক্ষয় করতে হয়েছে, এটাকে মস্তকমুখী ক্ষয় বলে। তো পুরনো উপত্যকা নতুন উপত্যকার সাথে কোথায় মিলিত হলো, এই জায়গাটায় মিলিত হলো, অর্থাৎ এই বিন্দুটাতে। তাহলে নতুন উপত্যকা এইটা, আর পুরনো উপত্যকা এই অংশটা, অর্থাৎ এই অংশটা এটা পুরনো উপত্যকা, এটা নতুন উপত্যকা। নতুন উপত্যকা পুরনো উপত্যকায় যে বিন্দু বরাবর মিলিত হলো, অর্থাৎ যেটা আগে ভ্যালি ইন ভ্যালি বললাম সেরকমই, সেই বিন্দুটাকেই বলা থাকে হচ্ছে নিক পয়েন্ট, অর্থাৎ এই নিক পয়েন্ট বা খাঁজ বিন্দু। তো সেই জন্য বললাম উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা আর নিক পয়েন্ট, ওটা জানলে এটাও পড়া যাবে। তো এখানে এই জায়গাতে হয়, এইগুলো জায়গাতে অনেক সময় কি হয়, এগুলো জায়গায় অনেক সময় জলপ্রপাতের সৃষ্টি হয়। অর্থাৎ যে নদীটি হচ্ছে স্বাভাবিক পথ ধরে যাচ্ছিল, হঠাৎ করে যদি এখানে তোমার হচ্ছে ক্ষয়কার্যের ফলে যদি এখানে ঢাল বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে এসে জল কি হবে, আছড়ে পড়ে তারপর নদী যাবে। তাহলে এই সমস্ত জায়গাতে জলপ্রপাত, ছোট ছোট জলপ্রপাত তৈরি হয়। যেমন হচ্ছে নর্মদা নদীতে ধোঁয়াদার জলপ্রপাত, কিন্তু অনেকটা নতুন উপত্যকা, পুরনো উপত্যকা ও নতুন উপত্যকা সৃষ্টির ফলে, যেটা ওই অংশে ভূ আলোড়নের ফলে উচ্চতা বেড়েছিল চ্যুতির ফলে, পরে ওই জায়গাটাকে ক্ষয় করে নিজের সামঞ্জস্য বিধান করে, এখন ওই জায়গাটাতে জলপ্রপাত সৃষ্টি হয়ে গেছে। এরকম পৃথিবীতে অনেক জায়গাতে নিক পয়েন্টে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। আচ্ছা, আবার এর সাথেই হচ্ছে রিলেটেড হচ্ছে তৃতীয় পয়েন্টটা, আমি প্রথমে বলেছিলাম উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা, এর সাথেই রিলেটেড, সেটা হচ্ছে আমাদের হচ্ছে নদী মঞ্চ।
রিভার টেরাসেস বলা হয়। নদী মঞ্চ ধাপ আর কি, মঞ্চ যেমন টেরাস সিঁড়ির মতো। তো নদী মঞ্চ পলি সঞ্চয়ের ফলে হয়, কিন্তু এখানে বলছি পুনর্জীবনের ফলে। অর্থাৎ যদি আগেরটাকে ধরেই বলি, উপত্যকার মধ্যে উপত্যকা, এটা হচ্ছে সাধারণ উপত্যকা, ঠিক আছে। এবার এখানে যদি আবার যেটা পুনর্জীবন লাভের ফলে যে অংশটা আমরা মিড পয়েন্ট বা যেটা আমরা ভ্যালি ইন ভ্যালি উপত্যকার মধ্যে উপত্যকা বললাম, সমুদ্রপৃষ্ঠ বরাবর মস্তমুখী ক্ষয়ের ফলে যে অংশটা উত্থান করেছিল সেখানে আবার ক্ষয় করে আরেকটা উপত্যকা তৈরি হলো। তাহলে নতুন পুরনো উপত্যকার মাঝে আর নতুন উপত্যকা হয়ে নতুন উপত্যকা। তাহলে এই জায়গাটা কি হলো? তাহলে এইখানে যদি নতুন উপত্যকা হলে, এই যদি দু পাশের উপত্যকাটাকে চিহ্নিত করি, তাহলে এখানে আবার একটা গভীর অংশ তৈরি হলো। তাহলে এই জায়গাটা কি হলো? এটা তো একটা ধাপ ছিলই, এটা তো একটা ধাপ ছিলই এই জায়গা বরাবর, এটা তো এই বরাবর ধাপ ছিলই। এবার এইখানে তাহলে কি হলো? আরেকটা ধাপ তৈরি হলো, আরেকটা তোমার হচ্ছে ধাপ তৈরি হলো। এরকম একাধিক তোমার হচ্ছে ধাপ তৈরি হতে পারে। মূল ধাপ ছিল, তার ফলে আবার একটা ধাপ তৈরি হলো। তাহলে এই ধাপগুলোকে বলা কি মঞ্চ। আমরা যে নদীর উপত্যকা দুপাশে উঁচু অংশ, মাঝখানে নদী যাচ্ছে উপত্যকার নিচু অংশতে, দুপাশে একটা ধাপ থাকে। তার মাঝখানে আবার যদি পুনরায় যদি ওখানে পুনর্জীবন লাভের ফলে আবার একটা উপত্যকা তৈরি হয়, তাহলে ওখানে আরেকটা খাত তৈরি হচ্ছে। তাহলে এক মূল উপত্যকা, পুরনো উপত্যকা এটা ছিল, তার মাঝখানে আরেকটা খাত তৈরি হওয়ার ফলে কি হলো? তাহলে এখানে আরেকটি ধাপ তৈরি হলো। তাহলে এটাকেই বলা হচ্ছে নদী মঞ্চ। এবং এখানে অনেক সময় একাধিক নদী মঞ্চ এরকম পরপর দেখা যায় অনেক সময় দুপাশ থেকে। এবং সেক্ষেত্রে তখন তাহলে বলতে হবে যে এখানে একাধিকবার পুনর্জীবন লাভ হয়েছে, তারই নিদর্শন। তার ফলে একাধিক এরকম ধার সদৃশ ভূমিরূপ, এই ধরনের ভূমিরূপ দেখা যায় যেটা পুনর্জীবন লাভের ফলে। এবার যদি এই দুদিকের যে ধাপ সদৃশ ভূমিরূপ বললাম, তো কখনো কি হয়, এই দুপাশের নদী মঞ্চগুলো, দুপাশের উচ্চতা, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য এগুলি সমান হয়, তখন তাকে বলে যুগল নদী মঞ্চ বা প্রতিসাম্য নদী মঞ্চ। দুপাশে যদি উচ্চতা সমান, দুই নদী মঞ্চ দুপাশে যদি উচ্চতা সমান হয়, আর যদি একদিকে হয়তো উচ্চতা বেশি হলো, আবার আরেকদিকে উচ্চতা হয়তো কম হলো, তাহলে একটু এখানে সেক্ষেত্রে বৈষম্য হলো, তখন তাকে বলা হচ্ছে অপ্রতিসাম্য বা অযুগল হচ্ছে নদী মঞ্চ। একটা পেয়ার থাকে না, আনপেয়ার্ড রিভার টেরাসেস। তো দুপাশে যুগল নদী মঞ্চ হলে সমান উচ্চতা বা সমান ঢাল থাকবে, আর দুপাশে ঢাল বা উচ্চতার পার্থক্য হলে তখন সেখানে হচ্ছে অযুগল বা অপ্রতিসাম্য নদী মঞ্চ। তো এটা নদী মঞ্চ। তাহলে উপত্যকা, অন্তর্বর্তী উপত্যকা, মিড পয়েন্ট, আর তার সাথে হচ্ছে এই নদী মঞ্চ, এই বললাম তিনটে প্রায় হচ্ছে রিলেটেড। আর একটি ভূমিরূপ, এটি লাস্ট বলছি, এই তিন চারটের উপর জোর দেবে, সেটা হচ্ছে কর্তিত নদী বাঁক। কর্তিত নদী বাঁক, আমরা নদী বাঁক বুঝি অশ্বপ্রাকৃত হ্রদ, মিয়েন্ডার, এগুলো নিচু ক্লাসে পড়েছ। তো সেরকমই এগুলো জায়গাতেও পুনর্জীবন লাভের ফলে এরকম কিছু ঘটনা ঘটে। যেমন মনে করো এটা হয়তো নদী বাঁক ধরছি, আমরা নদী ভাগ করছি, তাহলে এর মধ্যে নদী যাচ্ছে, এটা নদীর পাশের উপত্যকা, এটা পাশে ভূমিভাগ, এটা এটা ভূমিভাগ, এর পাশে ভূমিভাগ, এর মাঝখানে হচ্ছে নদী যাচ্ছে। তো নদী যাচ্ছে, নদীর বাঁক স্বাভাবিক যেভাবে যায়, কোথাও বাধা পেলে নদী তখন এঁকে বেঁকে প্রবাহিত হয়। কিন্তু কখনো কখনো কি হয়, এটা নদী বাঁকে, তাহলে কি হচ্ছে, এই যদি বাঁক ধরি আমরা, এই যদি বাঁক ধরি, তাহলে এটা হচ্ছে নদীর নিচের অংশটা, এটা হচ্ছে নদীর উপত্যকা দুই পার, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নদীর উপত্যকা, এটা পাড়ের নিচে অংশ, বাঁকটার মধ্যে আর কি, এটা বাঁকটার মধ্যে, এটা হচ্ছে উপত্যকার দুপাশের উঁচু অংশ। তাহলে এইবার কি হয়, অনেক সময় এই নিচে যদি এখানে তোমার যদি কোনো ভূমিভাগের উচ্চতা পরিবর্তন হয়, উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে তাহলে এটা তো বাঁকটার উপরটা তো উচ্চতা কথা বলা হচ্ছে না, এটা নিচে, এটা রিভার বেড, মানে যেখানে যার উপরে নদী যাচ্ছে, নদী যে গর্ভ যেটা আর কি, যে ভূমির উপর যেটা নদী বাঁকটা তৈরি করেছে। তো কোনো কারণে যদি এখানে উচ্চতা যদি পরিবর্তন হয়, তাহলে এখানে নদী আবার এখানে যদি পুনর্জীবন লাভ ঘটে, অর্থাৎ সেখানে নদী যদি ক্ষয় করতে থাকে, সেটা বাঁকটার পরিবর্তন ঘটাবে না, বাঁকটাকে অপরিবর্তিত রেখে নিচের অংশটাতে, অর্থাৎ যার নিচে বাঁকের যে নিচের অংশটা, অর্থাৎ ভূমিভাগের যে নিচের অংশটা, সেই জায়গাগুলোকে নদী আবার যেমন আগের মতো বলছিলাম নতুন করে যৌবন অবস্থা ফিরে পাবে, নতুন করে নিম্ন ক্ষয় করবে, তখন এই জায়গাগুলোকে কিন্তু আবার সে ক্ষয় করতে হবে। ক্ষয় করতে করতে কি করবে, এটা তো পলি সঞ্চয় করে এই কাজগুলো করেছে, ভূমিভাগগুলো নদী তারপরে এঁকে বেঁকে গেছে, তখন ওই পলিগুলো অপসারিত করে, ওই পলিটা কার উপরে আছে, তার আদি শিলার উপরে আছে, যেটা মানে বেড রক বলা হয়, ওই আদি শিলার উপর নিজেকে আবার প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ নিচে নতুন করে যদি পুনর্জীবন লাভ হয়, মানে ভূমিভাগ উত্থানের ফলে নদী সেখানে ক্ষয় করে ওই নিচের অংশ পলিটাকে অপসারিত করে নিচের অংশ, নিচের আদি শিলার উপর নিজেকে প্রতিষ্ঠিত করবে, ওপরে
নদী বাঁকটাকে অপরিবর্তিত দেখে। অনেক সময় হয় কি, এই যেমন বাঁক নিল মনে করো, তাহলে এই সময় এই যে নদী যেটা যাচ্ছে মনে করো এই অংশের মধ্যে দিয়ে, তো নদী এইখান দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে দিতে যাচ্ছে, এটা হচ্ছে ভূমিভাগ শিলাস্তর, এটা হচ্ছে ভূমিভাগ, আর এইখান দিয়ে নদী যাচ্ছে, তো এইখান দিয়ে ঘুরে নদীটা এইখান দিয়ে ঘুরে যাবে। কিন্তু কোনো সময় নিচে এই জায়গাগুলো ফলে কি হয়, এই ক্ষয় করার ফলে এগুলো নিচে এই জায়গা বাঁকের নিচের অংশের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে। আবার তেমনি পুরো অঞ্চলটা হচ্ছে এদিকেও কোনো কোনো সময় বাঁকের নিচে সুড়ঙ্গ তৈরি করে, নিচের অংশটাকে ক্ষয় করে, উপরের অংশটাকে অপরিবর্তিত দেখে নিচের অংশটাকে ক্ষয় করে সুড়ঙ্গ তৈরি করে। তখন নদী পুরো বাঁক দিয়ে না ঘুরে অনেক সময় সুড়ঙ্গের মধ্যে দিয়ে গিয়ে পাস করে এই দিক দিয়ে জলটা বেরিয়ে এই বাঁকের মধ্যে দিয়ে যায়। তো এটাকেই বলা হচ্ছে কর্তিত নদী বাঁক। অর্থাৎ যখন বাঁকগুলোর নিম্ন পর্যায়ে, যেখানে যদি তোমার যদি পুনর্যৌবন লাভ ঘটে অর্থাৎ ভূমিভাগে রিভার বেড যেটা বলা হয়, সেখানে নতুন করে আবার যৌবন অবস্থা ফিরে পেলে অর্থাৎ আবার নিম্ন ক্ষয় শুরু করার ফলে তখন নিচের অংশগুলোকে ক্ষয় করে। তো এই ক্ষয় করার ফলে উপরের বাঁকের অংশটাকে অপরিবর্তিত রেখে নিচের অংশটাকে ক্ষয় করে সেখানে আবার অনেক সময় একটু সুড়ঙ্গের মতো পথ তৈরি করে। তো এর ফলে নিজের পুরনো শিলার উপর নিজেকে প্রতিষ্ঠিত করে। একেই বলা থাকে হচ্ছে কর্তিত নদী বাঁক, অর্থাৎ কর্তন কাটা সংকেত করছে। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদি হচ্ছে দুপাশের ওই নদী বাঁকের মধ্যে যদি একটু দ্রুততার সাথে যদি ক্ষয় হয়, তাহলে দুপাশে বাঁকের মধ্যে দুই দিকে ক্ষয়, এদিকে ক্ষয় এদিকে ক্ষয়ের মধ্যে একটা সাম্যতা বজায় থাকবে, অর্থাৎ সামঞ্জস্য থাকবে, প্রায় উচ্চতা একই রকম থাকবে, সমান খাড়া থাকবে এদিকটাতে, এদিকে ক্ষয় এদিকে ক্ষয়, তখন তাকে বলা হয় সমখাড়া বিশিষ্ট নদী বাঁক। আর যদি দুদিকের মধ্যে যদি যখন একটু মন্থরভাবে ক্ষয় করে, ধীরে ধীরে ক্ষয় করে, তখন দুই দিকে দুই কর্তিত নদী বাঁকে অর্থাৎ কাটা বা ক্ষয়ের মধ্যে একটু পার্থক্য ঘটে, তখন একদিকে একটু বেশি খাড়া হয় আর দিকে কম খাড়া হয়, তখন তাকে বলা হয় অসম খাড়া বিশিষ্ট নদী বাঁক। একটা সম খাড়া বিশিষ্ট বা সম খাড়া পরীক্ষা বিশিষ্ট নদী বাঁক, একটা অসম খাড়া বিশিষ্ট নদী বাঁক বা অসম খাড়া পরীক্ষা বিশিষ্ট নদী বাঁক। তো এটা কর্তিত নদী বাঁকের দুটো ভাগ, কিন্তু মূল ব্যাপারটা যেটা আগে বললাম সেটাই খেয়াল রাখবে। পুনর্জন্ম লাভের ফলে বাঁকটা অপরিবর্তিত থাকে, নিচের অংশটাকে ক্ষয় করে ওখানে এই কর্তিত নিজের পুরনো শিলাস্তরের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে, উপরের পদিটাকে অপসারিত করে, উপরের অংশটাকে অপরিবর্তিত রাখে, নিচের অংশটাকে ক্ষয় করে। তো এই উপত্যকা, অন্তর্বর্তী উপত্যকা, তার সাথে রিলেটেড ওর মধ্যে পুরনো উপত্যকার সাথে নদী উপত্যকায় যে বিন্দুতে মিলিত হয় সেখানে নিক পয়েন্ট, নিক পয়েন্টে জলপ্রপাত তৈরি হয়। আর দুদিকে উপত্যকার মধ্যে উপত্যকা তৈরি করলে একটা ধাপ তো ছিলই, উপত্যকার দুপাশে উঁচু অংশ নিচে নদী, তার মধ্যে আবার আরেকটি ধাপ তৈরি হল, তখন তাকে বলে নদী মঞ্চ। একাধিক যদি ধাপ তৈরি হয় তাহলে একাধিক নদী মঞ্চ মানে হচ্ছে বুঝতে হবে একাধিকবার পুনর্জীবন লাভ হয়েছে। আর এই কর্তিত নদী বাঁক, এই 3-4টে ভূমির উপরে তোমরা জোর দেবে, তাহলেই এই জিনিসটা খুব পরিষ্কার হবে। আর আরো বৈচিত্র্য আছে, কিন্তু তোমাদের সহজভাবে এটা কি তোমার হচ্ছে ব্যাখ্যা দেওয়া উচিত, এবং পরীক্ষার সময় এটা ইজি ভাবেই তোমরা লিখবে, তাহলে প্রশ্নটা অ্যান্সার করতে সুবিধা হবে। তো এই হচ্ছে ক্ষয়চক্রের দ্বিতীয় ফেজ, অর্থাৎ মরু ক্ষয়চক্র এবং পুনর্জীবন লাভ আর পুনর্জীবন লাভের ফলে ভূমিরূপ, এই নিয়ে আমি আলোচনা করলাম। এই সঙ্গে আমাদের এই যে দ্বাদশ শ্রেণীর হচ্ছে ভূগোল বিষয়ের যে তৃতীয় অধ্যায়, তো দুটো ফেজে আমি দুটি ভিডিওতে আলোচনা করেছি। প্রথম ভিডিওটাতে তোমরা পেয়েছো ক্ষয়চক্রের যে তার প্রক্রিয়াগুলো এবং স্বাভাবিক ক্ষয়চক্র এবং ক্ষয়চক্রের বাধা, ওই নিয়ে আলোচনা হয়েছিল। আর দ্বিতীয় ফেজে দ্বিতীয় পর্যায়ে আজকে এটা আলোচনা করলাম, অর্থাৎ মরু ক্ষয়চক্র এবং এই পুনর্জীবন লাভ ও তার থেকে সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ এই দুটো ভিডিওতে যে আলোচনা হলো সেই সঙ্গে আমাদের পুরো ক্ষয়চক্রের চ্যাপ্টারটাই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে যথাসময়ে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো।